প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা অনুশীলনী 3.1-এর 1 থেকে 4 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে অবশিষ্ট যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। তো চলো শুরু করি। 5 নম্বর যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। আমরা এখানে যে তথ্য দিয়েছি এই তথ্য থেকে একটা চিত্র অঙ্কন করি। এবিসি এর বিসি বাহু, আমরা এবিসি ত্রিভুজ নিয়েছি, এর বিসি বাহু পি এবং কিউ এই দুইটা বিন্দুতে সমান 3 অংশে বিভক্ত হয়েছে। অর্থাৎ এই বিপি, পিকিউ এবং কিউসি 3টা অংশ কিন্তু সমান 3টি অংশে বিভক্ত হয়েছে বিসি বাহুটা। আমাদের প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই, শুধু এখানে এপি আর একিউ যোগ করতে হবে, কারণ এপি একিউ যোগ না করলে কিন্তু আমরা এবি বাহু একিউ বাহু পাবো না। মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। এবি এবং একিউ যোগ করি, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। এটা প্রমাণ করার জন্য আমাদের অতিরিক্ত অঙ্কনের কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাই। যেহেতু বিসি বাহু সমান 3 অংশে বিভক্ত হয়েছে, কাজে আমরা বিপি আর পিকিউ এটা কিন্তু সমান বলতে পারি। আমরা যদি এ বি কিউ এটা একটা ত্রিভুজ ধরি, ত্রিভুজের এই বিকিউ এর মধ্যবিন্দু কিন্তু তখন পি হবে, অর্থাৎ বিপি আর এই পিকিউ এই দুইটা সমান হবে, তখন কিন্তু এই এপিটা হচ্ছে সমদ্বিখণ্ডক মধ্যমা হবে। ত্রিভুজ এ বি কিউ এর বিকিউ বাহুর মধ্যবিন্দু পি, যেহেতু বিকিউ বাহুর মধ্যবিন্দু পি, কাজেই এই এপি একটি সমদ্বিখণ্ডক মধ্যমা। আর আমরা জানি সমদ্বিখণ্ডক মধ্যমার ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করা যেতে পারে। নিশ্চয়ই মনে আছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি? একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এবি বাহু আর ইকিউ বাহু নিলাম, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ত্রিভুজের সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কাজে আমরা 2এপি স্কয়ার প্লাস 2বিপি স্কয়ার অথবা পিকিউ স্কয়ার লিখতে পারি, কিন্তু আমাদের এখানে যেহেতু 4পি কিউ স্কয়ার আছে, এই কারণে 2বিপি স্কয়ার না লিখে 2পি কিউ স্কয়ার লেখাটাই আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত, কারণ আমাদের টার্গেটটা পূরণ করতে হবে। এই কারণে আমরা 2পি কিউ স্কয়ার লিখলাম। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে এপিসি এই ত্রিভুজে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। দেখো, এই পিসি যদি বাহু ধরি, এর পিসি এর মধ্যবিন্দু কিউ, কাজেই এই পি কিউ আর সি কিউ দুইটা সমান, কাজেই এ কিউটা তখন সমদ্বিখণ্ডক মধ্যমা হবে। কাজে আমরা এপিসি এর পিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সুতরাং এ কিউ একটি সমদ্বিখণ্ডক মধ্যমা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে। যে কোনো দুই বাহু আমরা এপি বাহু আর এসি বাহু ধরলাম, এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2a কিউ স্কয়ার প্লাস 2পি কিউ স্কয়ার। আমরা সি কিউ নিতে পারতাম, কিন্তু আমাদের পি কিউটা এখানে লাগবে, যেহেতু 4পি কিউ বানাতে হবে। আমরা আগের সমীকরণে 2পি কিউ পেয়েছি, এখানে যদি আবার 2পি কিউ নিই তাহলে 4পি কিউ হয়ে যাবে। এ কারণে আমাদের পি কিউ না নিয়ে নাকি সি কিউ না নিয়ে পি কিউটা নেওয়াটাও অধিকতর যুক্তিসঙ্গত। তো কাজে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যদি প্রয়োগ করি ত্রিভুজ এপিসি এ, তাহলে আমরা পাই এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2a কিউ স্কয়ার প্লাস 2পি কিউ স্কয়ার। এটা 2 নম্বর তথ্য দিয়ে রাখলাম। এখন সমীকরণ 1 আর 2 আমরা যোগ করব। সমীকরণ 1 আমাদের ছিল এবি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার ইকুয়াল টু 2এপি স্কয়ার প্লাস 2পি কিউ স্কয়ার, আর সমীকরণ 2 আমরা পেয়েছিলাম এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2a কিউ স্কয়ার প্লাস 2পি কিউ স্কয়ার। এখন এই দুটো যদি যোগ করি
তাহলে ডান পাশে যে তথ্যগুলো আছে বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল আমরা এখানে 2 এপি স্কয়ার প্লাস 2 এ কিউ স্কয়ার আর 2 এ কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ স্কয়ার এটা যোগ করে দিলাম। তো দেখো একটা জিনিস, এখানে 2 পি কিউ স্কয়ার 2 পি কিউ স্কয়ার যদি যোগ করি তাহলে 4 পি কিউ স্কয়ার হয়ে যাবে। এখন আমরা এ কিউ স্কয়ার এপি স্কয়ার এটা বাম পাশ থেকে যদি ডানে নিয়ে আসি নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, এ কিউ স্কয়ার মাইনাস হয়ে যাবে এবং এপি স্কয়ারও মাইনাস হয়ে যাবে। তো 2 এপি স্কয়ার থেকে আমরা যদি এপি স্কয়ার বাদ দিই তাহলে একটা এপি স্কয়ার থেকে যাবে এবং 2 এ কিউ স্কয়ার থেকে এ কিউ স্কয়ার বাদ দিলে একটা এ কিউ স্কয়ার থেকে যাবে। অর্থাৎ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এই 2 এপি স্কয়ার থেকে এপি স্কয়ার বাদ গেলে এপি স্কয়ার, 2 এ কিউ স্কয়ার থেকে এ কিউ স্কয়ার বাদ গেলে একটা এ কিউ স্কয়ার থেকে যাবে। আর 4 পি কিউ স্কয়ার যেভাবে আছে এভাবেই থেকে গেল, এটার কোনো পরিবর্তন হলো না। এটাই আসলে আমরা প্রমাণ করতে চেয়েছি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দুইবার প্রয়োগ করতে হবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, তারপরে সেই দুইটা সমীকরণ যোগ করলে আমাদের প্রমাণ হয়ে যাবে। খুবই সহজ প্রমাণ, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তো আশা করি তোমাদের মনে থাকবে। আমরা পরের সমস্যাটাতে চলে যাই। আমাদের 6 নম্বর সমস্যাটা ছিল এরকম, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসসি, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর ভূমি হচ্ছে বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু, প্রমাণ করে যে বি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। আমাদের প্রশ্নটাতে একটু সংকেত দিয়েছিল বিসির উপর এডি লম্ব অঙ্কন করতে হবে, তারপরে যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে কাজে লম্ব অভিক্ষেপ বা সমকোণী ত্রিভুজ হবে, কাজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। বি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার এবং এপি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এরকম দুইটা সমীকরণ পাওয়া যাবে। তো পরীক্ষায় এই সংকেতটা দেওয়া থাকবে না, শুধুমাত্র উপরের এই তথ্যগুলো দেওয়া থাকবে। তবে এই সংকেতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনেরই কিন্তু প্রমাণ করব। তো চলো শুরু করি। প্রথমে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাতে হবে, কিন্তু এবি আর এসি সমান করতে হবে। এই এবি আর এসি বাহু এই দুইটা বাহু সমান করতে হবে। আর ভূমি যে বিসির উপরে যে কোনো একটা জায়গায় পি বিন্দু নিতে হবে, তবে মনে রাখতে হবে যেন মাঝখানে না হয়ে যায়। ঠিক মাঝখানে হয়ে গেলে কিন্তু এই এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার যদি করি তাহলে এই প্রমাণটা নিয়ে আসতে একটু কষ্ট হবে। হবে না তা না, হবে, কিন্তু প্রমাণটা করে একটু কষ্ট হয়ে যাবে। তবে না নেওয়াটাই ভালো, হয় বি এর দিক অথবা সি এর দিকে বিন্দুটা নিতে হবে, ঠিক মধ্যবিন্দু না নিয়ে। তো আমরা এখানে পি বিন্দু নিলাম এবং এপি যোগ করে দিলাম। তো আমাদের প্রমাণ করতে হবে যেটা এই এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে বিশেষ নির্বাচন লিখে ফেলতে পারি। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি, ভূমি বিসির উপর পি যে কোনো একটা বিন্দু এপি যোগ করি, তারপর প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। আমাদের একটু অঙ্কন লাগবে। আমরা এবিসির উপর এডি লম্ব অঙ্কন করলাম, আমাদের এখানে সংকেতেও কিন্তু সেটা দিয়েছে, বিসির উপর এডি লম্ব অঙ্কন করি। অঙ্কন হেড লম্ব বিসি আঁকি। আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এ বি ডি যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যাবে। আবার অনেকে প্রশ্ন করতে পারে কেন আমরা এসিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো না। অবশ্যই পারবো। এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার হবে। তবে এই এসি স্কয়ারের পরিবর্তে আমরা এবি স্কয়ার লিখে দিতে পারবো, কারণ এবি ইকুয়াল টু এসি বলা আছে। ঠিক একইভাবে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কনিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। কাজেই বিসি কিন্তু ডি বিন্দুতে বিডি আর সিডি সমান অংশে বিভক্ত হয়েছে, কাজেই সিডির পরিবর্তে তখন আমরা বিডি লিখে দিতে পারবো। এই কারণে আমরা এসিডি ত্রিভুজ না নিয়ে একবারে এবিডি ত্রিভুজই যদি নিই তাহলে এই যে একটা বাহুর পরিবর্তে অন্য বাহুটা লিখে দিচ্ছি এটা লেখা লাগবে না, আমরা সরাসরি এবি স্কয়ারই লিখতে পারবো, যেহেতু আমাদের প্রমাণে এখানে এবি স্কয়ার আছে। এই কারণে আমরা এবিডি সমকোণী ত্রিভুজ ধরবো, এসিডি না ধরে। আচ্ছা, এখন এবিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, আবার এপিডি এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তো প্রথমে এবিডি ত্রিভুজ ধরি। ত্রিভুজ এবিডি এ কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো,
যেহেতু এবিডি ত্রিভুজের এই এবি হচ্ছে অতিভুজ, কাজে এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিডি স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে আমরা এপিডি এখানেও সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ এপিডিএ দ্বিকোণ এক সমকোণ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো? এখানে এই এপিটা কিন্তু অতিভুজ, কাজে এপি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন যেহেতু আমাদের প্রমাণেই এই এবি স্কয়ার থেকে এপি স্কয়ার বিয়োগ করা আছে, কাজেই এখানে এবি স্কয়ার আছে, এখানে এপি স্কয়ার, সমীকরণ 1 এ এবি স্কয়ার আছে, সমীকরণ 2 এ এপি স্কয়ার আছে। এই কারণে আমরা 1 থেকে 2 বিয়োগ করব। আমরা সমীকরণ 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু 2 নম্বর সমীকরণ ছিল এপি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন আমরা দুইটা সমীকরণ বিয়োগ করি। আমরা জানি বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। এই এডি স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু এখানে বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আমরা বাম পাশে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার যেভাবে সেভাবেই লিখে রাখবো, কিন্তু ডান পাশে বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দেবো। আমরা যদি সূত্র করি তাহলে বিডি প্লাস বিডি ইন্টু বিডি মাইনাস বিডি। তো আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি। দেখো, আমরা যদি এই বিডি আর পিডি যোগ করি তাহলে কি হবে আমরা কিন্তু বুঝতে পারছি না, অর্থাৎ এই বিডি পিডি যোগ করলে কি হবে আমরা ঠিক বুঝতে পারছি না। তবে পরের যে অংশটুকু আছে, আমরা এই বিডি থেকে যদি পিডি বাদ দিই, এই অংশটুকু থেকে যদি পিডি এটুকু বাদ দিই তাহলে বিপি হবে, এটুকু বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি এই বিডির পরিবর্তে এখানে প্রথম যে এই বিডি আছে এই বিডির পরিবর্তে যদি আমরা সিডি বসিয়ে দিই তাহলে কি আসে দেখো। এই বিডির পরিবর্তে সিডি বসিয়ে দিলাম, কারণ আমরা তো জানি বিডি আর সিডি সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কনিক শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তো কাজেই বিডি আর সিডি কিন্তু সমান, এই কারণে আমরা এই বিডির জায়গায় সিডি বসাতে পারবো। তো সিডি প্লাস পিডি, এখন দেখো কিছু একটা বুঝে যেতে পারে, এই সিডি আর পিডি যদি যোগ করি, সিডি প্লাস পিডি যোগ করলে দেখো পিসি হয়ে যায়। তো কাজে আমরা এই জায়গাটাতে পিসি লিখবো, সিডি আর পিডি যোগ করলে পিসি হবে। আবার বিডি থেকে যদি পিডি বাদ দিই, এখান থেকে এটুকু আছে বিডি আর এটুকু পিডি, এই পুরো অংশটুকু থেকে এটুকু যদি মাইনাস করি তাহলে বিপি পাওয়া যাবে। তো কাজে এইটার পরিবর্তে বিপি এবং এইটার পরিবর্তে আমরা পিসি বসিয়ে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি মনে থাকবে। আমরা একেবারে সর্বশেষ প্রমাণটাতে চলে আসছি, অর্থাৎ 7 নম্বর সমস্যা। খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা, প্রায় এসএসসি পরীক্ষা বা বিভিন্ন স্কুল পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে। এই কারণে অবশ্যই আমাদের 7 নম্বরটা মনে রাখতেই হবে। ঢাকা বোর্ডেও আসছে প্রশ্নটা, এই কারণে অবশ্যই আমাদের একটু মনে রাখতে হবে। তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আমরা সমস্যাটাতে চলে যাই। সমস্যাটা আছে এরকম, এবিসি ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর যে বিন্দুতে মিলিত হলে প্রমাণ করে যে বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এস স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু জি স্কয়ার জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। প্রশ্ন এখান থেকে যেটা আছে এটা তো আসতেই পারে, সে সাথে কিন্তু প্রশ্ন করতে পারি ত্রিভুজের মধ্যমা ও ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। ত্রিভুজের ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব এবং ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো, এরকম প্রশ্ন আসতে পারে। আবার যেটা সেটা তো আসতে পারেই। তো কাজেই ত্রিভুজের বাহুগুলো এবং মধ্যমার ভিতরে সম্পর্ক স্থাপন করো, এটা আসলে একটু সহজ আছে। কিন্তু ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক যদি স্থাপন করতে বলে তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলা আছে সেই একই প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করি। তাও তোমাদের নিশ্চয়ই মনে আছে মধ্যমা কি। আমরা জানি মধ্যমা হচ্ছে কনিক শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। আমরা এই কনিক শীর্ষের বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ডি, এডি যোগ করলে একটা মধ্যমা হবে। ঠিক একইভাবে বি এর একটা মধ্যমা, সিই আরেকটা মধ্যমা, সিএফ, বি সিএফ, এই তিনটা মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। কাজে এই জি বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। এখন এই ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব একটা জি হতে পারে, একটা জিবি হতে পারে, একটা জিসি হতে পারে, অর্থাৎ এই দূরত্বগুলো।
আর বাহু এবি, বিসি আর এসি, এটা হচ্ছে বাহু, আর এগুলো হচ্ছে ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব। তো কাজে আমাদের প্রশ্ন যদি করে ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে কিন্তু এটা আমাদের বের করতে হবে। কিন্তু যদি বলে মধ্যমা এবং বাহুগুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করো, তখন মধ্যমা কিন্তু এডি, বি আর সিএফ। এডি, এই বি এবং সিএফ এর সাথে এই বাহুগুলোর সম্পর্ক কি, তখন সেটা আমাদের স্থাপন করতে হবে। তো আমরা একটু বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি ত্রিভুজ এবিসি এর এডিবি সিএফ মধ্যমাত্রায় পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে, আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু জে স্কোয়ার প্লাস জেবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। আমাদের অতিরিক্ত অঙ্কনের কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাই। আমরা জানি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ত্রিভুজ এবিসি এর এখান থেকে প্রমাণ শুরু। ত্রিভুজ এবিসি এর এই বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। মধ্যবিন্দু যদি ডি হয়ে থাকে তাহলে এটি একটি সমদ্বিখণ্ডক মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে আমরা লিখতে পারি, যেহেতু এডি মধ্যমা, কাজে এডি মধ্যমা বিসি বাহুকে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। কাজে বিসি বাহু বাদ দিয়ে অন্য যে দুইটা বাহু রয়েছে, একটা এবি আর একটা এসি, এই দুইটা বাহু ধরতে হবে আমাদের। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, আমরা মধ্যমাটা আগে লিখলাম, অর্থাৎ 2AD স্কোয়ার প্লাস 2BD স্কোয়ার। আমরা যদি বিই মধ্যমা ধরি, বিই মধ্যমা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, কাজেই এসি বাহু বাদ দিয়ে অন্য যে দুইটা বাহু থাকছে, একটা এবি বাহু একটা বিসি বাহু, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি নিতে হবে। অর্থাৎ বিই মধ্যমার ক্ষেত্রে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ যদি করি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। আমরা সিও নিতে পারতাম, কারণ আমরা জানি এই এবং সি দুইটাই সমান, তবে আমরা এইটাই নিলাম। কেউ যদি সি নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, একই প্রমাণ আসবে। আমরা এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা এই সি এফ মধ্যমার ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর সি এর মধ্যমার ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করি। তো সি এফ মধ্যমা দেখো এই এবি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছে, কাজে এবি বাহু বাদ দিয়ে ত্রিভুজ এবিসি এর আরো দুইটা যে বাহু রয়েছে, একটা এসি একটা বিসি, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি নিতে হবে, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু সিএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 সিএফ স্কোয়ার, অর্থাৎ এই মধ্যমার দ্বিগুণের বর্গের দ্বিগুণ, এবং তৃতীয় বাহু এফও ধরতে পারি, আবার বিএফও ধরতে পারি, তৃতীয় বাহুর অর্ধেক। তো আমরা 2এফ স্কোয়ার লিখলাম। আমরা তিনটা সমীকরণ পেয়ে গেলাম। নিশ্চয়ই সমীকরণ তিনটা কীভাবে আসছে বুঝতে পারছো। তিনটাতেই আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি। প্রথমে এডি মধ্যমা ধরে ত্রিভুজ এবিসি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি, আবার বি মধ্যমা ধরে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি, সিএফ মধ্যমা ধরে ত্রিভুজ এবিসি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি। এখন কেউ যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য না বুঝে থাকো বা না পড়ে থাকো, তাহলে কিন্তু তার জন্য এই প্রমাণটা করা অসম্ভব হয়ে যাবে। এই কারণে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আগে জানতে হবে। তো আমরা এই যে তিনটা সমীকরণ পেলাম, এখন এই সমীকরণ তিনটা যোগ করে দিই। সমীকরণ 1 2 3 যোগ করি। 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম এটা। 2 নম্বর হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এবং 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2cf স্কোয়ার প্লাস 2f স্কোয়ার। এখন এই সমীকরণ তিনটা যদি যোগ করি, তো দেখো এখানে এবি স্কোয়ার যোগ করলে 2ab স্কোয়ার, বিসি স্কোয়ার, এখানে একটা বিসি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার যোগ করলে 2bc স্কোয়ার, এবং এখানে এসি স্কোয়ার, এখানে একটা এসি স্কোয়ার আছে, যোগ করলে 2ac স্কোয়ার। আর এদিকে এই ADBECF এই তিনটা হচ্ছে মধ্যমা। তো আমরা মধ্যমা তিনটা আগে লিখলাম, 2AD স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2cf স্কোয়ার, এবং BDAECF এফ, বিডি দেখো বিসি এর অর্ধেক, এই হচ্ছে এসি বাহুর অর্ধেক, এবং এফ হচ্ছে এবি বাহুর অর্ধেক। এই যে বাহুগুলোর অর্ধেক, এই তিনটা অর্ধেক আমি আবার একসাথে লিখলাম, অর্থাৎ 2BD স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2f স্কোয়ার লিখলাম। এখন এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের উভয় পাশে আমি আরও 2 দিয়ে গুণ করে দিলাম। 2 2 2 করে তো ছিলই, আমরা আরও 2 করে গুণ করে দিলাম। ফলে এখানে 4ab স্কোয়ার প্লাস 4bc স্কোয়ার প্লাস 4ac স্কোয়ার হয়ে গেল। আর এখানে 4ad স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4cf স্কোয়ার
প্লাস 4bd স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 4af স্কোয়ার। তো আমরা এটা কি করেছি, 2 দিয়ে গুণ করেছি। তো আমাদের বাম পাশে যে অংশটুকু আছে এটুকু ঠিক ওইভাবেই রেখে দেব, এর কোনো পরিবর্তন করলাম না। আবার এই যে সমদ্বিখণ্ডক মধ্যমা যেগুলো ছিল দেখো এগুলোরও কোনো পরিবর্তন করে নাই, যেভাবে আছে ঠিক এইভাবে লিখে রাখছি। কিন্তু এই যে বাহুগুলোর অর্ধেক যেগুলো ছিল বিডি এই এএফ, আমরা 4bd স্কোয়ারের পরিবর্তে 2bd হোল স্কোয়ার লিখতে পারি, 4a স্কোয়ারের পরিবর্তে 2a হোল স্কোয়ার লিখতে পারি, এবং 4af স্কোয়ারের পরিবর্তে 2af হোল স্কোয়ার লিখতে পারি। কারণ আমরা জানি 2bd হোল স্কোয়ার করলে 4bd স্কোয়ারই হবে। কিন্তু এভাবে লেখার ফলে আমাদের কি সুবিধাটা হলো, তো দেখো আমরা এই বিডি এটা কিন্তু বিসি এর অর্ধেক, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে আমরা এখান থেকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো তো 2bd সমান কি আসে, বিসি। কাজেই যে এখানে 2bd আছে এই জায়গাটাতে কিন্তু আমি বিসি লিখে দিতে পারবো। ঠিক একইভাবে এই এই হচ্ছে এসি বাহুর অর্ধেক, আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2a ইকুয়াল টু এসি। কাজেই যে 2a আছে এখানটাতে আমরা এসি বসিয়ে দিতে পারবো। ঠিক একইভাবে এএফ এটা হচ্ছে এএফ হচ্ছে এবি বাহুর অর্ধেক, আমরা আড়াআড়ি গুণ করলে 2af ইকুয়াল টু এবি আসে। আমরা এই যে 2af এখানে কিন্তু আমরা এবি বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমরা বিসি বসাবো, এখানে এসি বসাবো, এখানে এবি বসাবো। তো আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে এরকম একটা সমীকরণ। দেখো এদিকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধু এই 2bdর পরিবর্তে বিসি বসিয়েছি, 2a এর পরিবর্তে এসি বসিয়েছি এবং 2f এর পরিবর্তে এবি বসিয়েছি। এই যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব। বাম পাশে নিয়ে গেলে এই 4ab স্কোয়ার থেকে এই এবি স্কোয়ারটা বিয়োগ যাবে, 4bc স্কোয়ার থেকে এই বিসি স্কোয়ারটা বিয়োগ, 4ac স্কোয়ার থেকে এই এসি স্কোয়ারটা বিয়োগ যাবে। তো আমরা যদি বিয়োগ করি 4ab স্কোয়ার থেকে এবি স্কোয়ার বাদ দিলে 3ab স্কোয়ার, আর 4bc স্কোয়ার থেকে বিসি স্কোয়ার বাদ দিলে 3bc স্কোয়ার, এবং 4ac স্কোয়ার থেকে এসি স্কোয়ার বাদ দিলে 3ac স্কোয়ার। আর এদিকে 4ad স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 4cf স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখে রাখলাম। এটা হচ্ছে ত্রিভুজের বাহু এবং মধ্যমার ভিতরে সম্পর্ক। কাজে আমাদের প্রশ্নটা যদি এরকম থাকে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এখানে শেষ। কিন্তু আমাদের বাহু এবং মধ্যমার ভিতরে সম্পর্ক স্থাপন করতে বলেনি, বলেছে ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত এবং কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব এবং বাহুগুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করো। কাজে আমাদের আরেকটু অগ্রসর হতে হবে, এই কারণে আমরা এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ আমাদের উপরে 1 2 3 নম্বর সমীকরণ হয়ে গেছে, এই কারণে এটা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই মধ্যমা থেকে কনিক শীর্ষ পর্যন্ত, মধ্যমা বাদ দিয়ে ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত এই দূরত্ব সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা জানি এই যে ডিবি এবং সিএফ মধ্যমা তিনটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুকে ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্রে এই মধ্যমাগুলো কিন্তু একটা অনুপাতে বিভক্ত হয়েছে। তো আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে থাকে। অর্থাৎ আমরা এবিসি ত্রিভুজের এই জিটা যদি ভরকেন্দ্র হয়ে থাকে তাহলে এই অংশটুকু 2 একক, এটুকু 1 একক হবে। ঠিক একইভাবে এই বি মধ্যমা, এই বি থেকে জি পর্যন্ত এটুকু হচ্ছে 2 একক এবং জিই এটুকু হচ্ছে 1 একক হবে। ঠিক একইভাবে এটুকু 2 একক, এটুকু 1 একক হবে। তো আমরা কিন্তু বলতেই পারি যেহেতু এটুকু 2 একক, এটুকু 1 একক, কাজেই এই এজিটা হচ্ছে এডি এর 2/3, কারণ এটা এডিটাকে সমান 3 ভাগে ভাগ করে এটুকু কিন্তু 2 অংশ আর এটুকু হচ্ছে 1/3। তো কাজে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে জি এ ইকুয়াল টু 2/3 এডি। এই এডি এর 3 ভাগের 2 ভাগই হচ্ছে এজি। তো আমরা এখান থেকে আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2AD ইকুয়াল টু 3GA, আমরা এখান থেকে AD সমান বের করতে পারি 3/2GA। ঠিক একইভাবে এই BE এর 3 ভাগের 2 ভাগে কিন্তু এই GB, কাজে আমরা এই GB সমান লিখতে পারি 2/3BE। আড়াআড়ি গুণ করলে
2b equal to 3 GB, আমরা এখান থেকে b সমান পাই হচ্ছে 3/2 GB। একইভাবে CF মধ্যমার ক্ষেত্রে যেহেতু এই অংশটুকু অর্থাৎ এই GC অংশটুকু হচ্ছে 2 ভাগ, আর FG এই অংশটুকু হচ্ছে 1 ভাগ, কাজে এই GC is equal to 2/3 of CF, অর্থাৎ GC equal to 2/3 CF। তো আমরা এখান থেকে 2CF equal to পাই হচ্ছে 3GC, কাজে CF equal to 3/2 GC। এটি আমরা ADBECF এর যে মানগুলো পেলাম, এই মানগুলো এখন আমরা সমীকরণ 4-এ বসিয়ে দেব। সমীকরণ 4টা কিরকম ছিল নিশ্চয়ই মনে আছে। সমীকরণ 4 ছিল হচ্ছে 3ab² plus 3bc² plus 3ac² equal to 4ad² plus 4b² plus 4cf²। এটা 4 নম্বর সমীকরণ ছিল। এখন এখানে ADBE এবং CF এর এই মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে এই 4 যেভাবে থাকলো ওইভাবে রেখে দিলাম, কিন্তু AD এর পরিবর্তে 3/2 GA হোল স্কয়ার লিখব। ঠিক একইভাবে BE 4 যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম, B এর পরিবর্তে B সমান যেহেতু আমরা 3/2 GB বের করে রাখছি, কাজে 3/2 GB হোল স্কয়ার। 4 যেভাবে ওইভাবে লিখে রাখলাম। CF এর পরিবর্তে CF সমান যেহেতু 3/2 GC লিখছি, কাজে 3/2 GC হোল স্কয়ার লিখে দিলাম। এখন আমরা যদি এটা হোল স্কয়ার করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা 9 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, আর GA স্কয়ার হয়ে যাবে। এটাও 9/4 GB স্কয়ার, এটা 9/4 GC স্কয়ার হয়ে যাবে। আর বাকিগুলোর কোনো পরিবর্তন করলাম না, এটা 4 এভাবেই থেকে গেল, 9/4 GA স্কয়ার প্লাস 4 into 9/4 GB স্কয়ার প্লাস 4 into 9/4 GC স্কয়ার। এখন আমরা এই 4 এগুলো কেটে দিতে পারি, 4 এগুলো কেটে দিলাম। কেটে দিলে আমাদের যা থেকে যাচ্ছে এটা 9GA² 9GB² প্লাস 9GC²। আমরা নিশ্চয়ই এই পাশ থেকে 3 এবং এই পাশ থেকে 9 কমন নিতে পারি। এই 3 আর 9 যদি কেটে দিই তাহলে আমাদের এখানে থাকে 3। তার মানে আমরা যা পেলাম AB² প্লাস BC² প্লাস AC² ইকুয়াল টু 3 into G² প্লাস GB² প্লাস GC²। এটা আসলে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এটা ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব, আর এগুলো হচ্ছে বাহুগুলোর, ত্রিভুজের বাহুগুলো। এটা হচ্ছে ভরকেন্দ্র থেকে কনিক শীর্ষ পর্যন্ত দূরত্ব এবং বাহুগুলোর মধ্যকার সম্পর্ক। অর্থাৎ আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। অনেক বড় প্রমাণ, তবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে যেহেতু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কঠিন কিছু শেখার ভিতরেই আসলে আমাদের গৌরব রয়েছে। সহজ সবকিছুই সবাই বোঝে, কিন্তু কঠিন কিছু বুঝতে হলে, বড় কিছু হতে হলে আমাদের কঠিন কিছু বুঝতে হবে, স্পেশাল কিছু শিখতে হবে। তো আজকের ক্লাস শেষ করব। একটা ছোট্ট বাড়ি কাজ রয়েছে। আজকে যেটা পড়া হয়েছে 5 নম্বর সমস্যা একদম শুরুতে, সেই 5 নম্বর সমস্যাটা দিয়েই আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।